খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্টিগ্রেশন। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগকে আমি আবার সমষ্টি করি, এইগুলো তো আসলে রেগুলার শেপ না, অনেক অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে এই স্লাইড গুলা করি। আমি তোমাদের সুবিধার্থে ধরো এখানে এই যে নোট ডাউন করে রাখছি। অবশ্যই অবশ্যই ইন্টিগ্রেশনই ব্যবহার করতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিতের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ইন্টিগ্রেশন অর্থাৎ যোগজীকরণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই যে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ, এর আরো একটা বাংলা নাম আছে, যেটার নাম হচ্ছে সমাকলন। সমাকলন, ঠিক আছে? তো আমরা আজকে এর বেসিক ধারণা সম্পর্কে একটু দেখবো যে আসলে ইন্টিগ্রেশন কি বা কি কাজে ব্যবহার করা হয়, এবং এর যে ফর্মুলা গুলো আছে এই ফর্মুলা গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখন মেইনলি বিষয় হচ্ছে, তা আমরা তো ক্যালকুলাসের মোট দুইটা পার্ট জানি, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এবং আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো আমরা ডিফারেন্সিয়েশনের আগে শিখছি, এবার আমরা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো এই ইন্টিগ্রেশন আমরা যখন ডিফারেন্সিয়েশন দেখছিলাম, এই ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ যেটা ছিল, অন্তরীকরণ, তো সেখানে আমরা দেখছিলাম হচ্ছে ঢাল নির্ণয় সম্পর্কে, ঢাল নির্ণয়। আচ্ছা, আর এই যে আমরা যেটাকে বলতেছি হচ্ছে তো যোগজীকরণ, ঠিক আছে? আচ্ছা, এই যোগজীকরণটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা, মনে করো যে কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু আছে, তো এই বস্তুটাকে তুমি চিন্তা করো, ধরো এটা ধরো একটা বস্তু, এই বস্তুটাকে তুমি যদি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করো, মনে করো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলা, তো তখন যে প্রক্রিয়ার মাধ্যমে কাজটা করলা সেটা হবে হচ্ছে কি বলতো, অন্তরীকরণ, ঠিক আছে? এবার এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলা, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলা তুমি যদি এক জায়গাতে করো, তখন সেটা হবে হচ্ছে যোগজীকরণ। যেমন তুমি মনে করো সবগুলা তুমি কি কাজ করলা, এই মানগুলা থেকে, এই মানগুলা থেকে তুমি কি কাজ করলা, আবার টোটাল মিলে একটা বড় একটা মান তৈরি করলা, ঠিক আছে? সেই জিনিসটা হবে হচ্ছে যোগজীকরণ। তো একটা বিষয় মাথায় রাখবা, এই ডিফারেন্সিয়েশন এবং এই যে ইন্টিগ্রেশন, এটা একটা একটা রিভার্স প্রসেস। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা একটা কি প্রসেস বলতো, রিভার্স প্রসেস। যেমন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল হিসেবে বলি রিভার্স প্রসেসের বিষয়ে, ধরো তুমি যদি এভাবে চিন্তা করো যে সাইন 30 ডিগ্রি, এই সাইন 30 ডিগ্রি মানে কিন্তু হাফ, তাই না? এখন তুমি যদি মনে করো যে না আমি একটা কাজ করব, এই হাফ থেকেই আমি কত নিয়ে আসবো বলো, মানে কত ডিগ্রি মানে হাফ, এই জিনিসটা আমি নিয়ে আসবো। তো এই জন্য আমাদের যে জিনিসটা দরকার হবে সেই জিনিসটাতে, এই যে সাইন একটা অপারেটর আছে, ত্রিকোণমিতিক অপারেটর আছে, এর ইনভার্স অপারেটর লাগবে, ঠিক আছে? যদি আমি তোকে বলি যে এই যে সাইন আছে, এই সাইনের ইনভার্স অপারেটর কোনটা হবে, অনেকে হয়তো তোমরা কোসেক বলবা, কিন্তু না, সাইনের ইনভার্স অপারেটর কিন্তু আসলে কোসেক না, ঠিক আছে? সাইন যেটা আছে এর ইনভার্স অপারেটর সাইন ইনভার্স হবে। দেখো তুমি যদি এখন এই উভয় পক্ষে ইনভার্স লাগায় দাও, তাহলে বিষয়টা তখন দাঁড়াবে হচ্ছে এমন, এই যে সাইন ইনভার্স ইন্টু সাইন 30 সমান কত বাবা, এই যে সাইন ইনভার্স হাফ, ঠিক আছে? তো তখন এই জিনিসটা, এই যে সাইন এবং সাইন ইনভার্স, এই মানটা যদি কেটে যায়, তখন আমরা বলতে পারবো না হচ্ছে সাইন ইনভার্স হাফ, এই মানটা মানে 30 ডিগ্রি। দেখো আমরা যখন এইখান থেকে, এই যে আমাদের কত ছিল বলো, সাইন 30 ছিল, এটা মান ছিল কত, হাফ। তো এই হাফ থেকে আমি যদি আবার এই 30 ডিগ্রি ব্যাক আসি, তখন আমরা কিন্তু একটা অপারেটর ব্যবহার করছি, সাইন ইনভার্স, ঠিক আছে? তো সেম ওয়েতে আমি কোন একটা মানকে, আমি কোন একটা মানকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ করতেছি, ঠিক আছে? তো এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলতেছি আমরা কি বলতো, ডিফারেন্সিয়েশন। এবং এই ডিফারেন্সিয়েশনকে আমি, অর্থাৎ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগকে আমি যদি আবার সমষ্টি করি, তাহলে সেই জিনিসটাই হবে হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা আসলে, এই যে আমি বলতেছি আমি যোগ করতেছি, তাই না? আচ্ছা, যোগ অধিকরণ, আমি যোগ করতেছি বিষয়টা। তো যোগ কি বলতো, তোমার এইখান থেকে মূলত এই সাম্মা, এটা এটা মানে ছিল আসলে যোগ। তো এখান থেকে সাম আসছে, এই সামের যে এই যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে এস, তাই না? এই এস যে লেটারটা আছে, এইটাকে আসলে এইভাবে দুই মাথা থেকে টেনে, ধরো এই এস আছে, ঠিক আছে, এটাকে দুই মাথা থেকে টেনে লম্বা করে এই যে এই সিম্বলটা নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সাইন, এটাই হচ্ছে আমাদের কি বলো, ইন্টিগ্রেশন সাইন। এন্ড তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এই যে ইন্টিগ্রেশন, এটা আমরা আসলে ক্ষেত্রফল তো নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তো অনেক পদ্ধতি আছে। যেমন তুমি যদি মনে করো যে না ভাই আপনি বৃত্তের ক্ষেত্রফল বের করবেন, ঠিক আছে? তো বৃত্তের ক্ষেত্রফল তো আমরা জানি পাই আর স্কয়ার,
তাহলে কেন আমি ইন্টিগ্রেশন ব্যবহার করতে যাবো? বা তুমি মনে করলে না ত্রিভুজের ক্ষেত্রে বল বের করবো, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, তুমি মনে করো না আমি তো আয়তের ক্ষেত্রে বের করবো, দৈর্ঘ্য কত বলো তো প্রস্থ, তুমি না আমি তো বর্গের ক্ষেত্রে বল বের করবো, তাহলে কত বাহু স্কয়ার, তাহলে আবার আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে বল বের করবো, আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করবো। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হাফ ইন্টু সমান্তরাল বাহু যোগফল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে আমি তো এগুলোর মান জানি, তাহলে কেন কেন আমি ইন্টিগ্রেশনের ব্যবহারটা করব, কেন আমি ইন্টিগ্রেশনের ব্যবহারটা করব? আচ্ছা তুমি না এইটা জানো। এখন তোমার মনে করো যে আমি তোমাকে বললাম, তুমি বিষয়টা খেয়াল করো, সাপোজ আমি তোমাকে বললাম যে একটা সিম্বল আছে এরকম, আচ্ছা আমি আঁকি, দেখো একটা সিম্বল আছে এরকম, এটা এরকম আঁকা বাঁকা ছবি আছে, এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল কত? বা একটা ধরো তোমার জমি আছে এরকম ভাবে, একটা আছে হচ্ছে এরকম ভাবে, মনে করো এরকম আছে, এরকম একটা গ্রাফ আছে, হ্যাঁ। তো আমি তোমাকে বললাম যে এইখান থেকে তুমি এই পয়েন্ট থেকে শুরু করে, এই পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত এর ক্ষেত্রফল কত? এন্ড তুমি দেখো তো এইগুলো তো আসলে রেগুলার শেপ না, আমাদের এইগুলো ছিল কি বলো রেগুলার শেপ, তাই না, রেগুলার শেপ, কিন্তু এটা কিন্তু আমাদের সেই রেগুলার শেপ না। তাহলে এই জাতীয় যেগুলো আছে যেগুলো রেগুলার শেপ না, এই মানগুলো হিসাব করার জন্য মূলত এই ইন্টিগ্রেশন হচ্ছে উৎপত্তি। তুমি এইগুলো ইন্টিগ্রেশন দিয়ে করতে পারবা, তুমি আয়ত বর্গ বা রম্বস বা সামুদ্রিক এগুলো তুমি ইন্টিগ্রেশন দিয়ে করতে পারবা, কোনো অসুবিধা নেই। কিন্তু এগুলো তো আমরা সাধারণ ফর্মুলাই জানি, ঠিক আছে, তো এগুলো তো আমাদের ইন্টিগ্রেশন প্রয়োজন হচ্ছে না। কিন্তু এই যে যেগুলো ইরেগুলার শেপ আমাদের সচরাচর যেগুলো আমরা ব্যবহার করি না, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই ইন্টিগ্রেশনই ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই তাহলে এই ইন্টিগ্রেশন ব্যবহার করে আমি এটা কিভাবে নির্ণয় করতে পারি, বা কিভাবে আমি এই ইন্টিগ্রেশনটা ব্যবহার করব? তো চলো আমরা একটা কাজ করি, আমরা একটা এক্সাম্পল হিসাবে আমি একটা কাজ করি। প্রথমে মনে করো, মনে করো দেখেন আমি তোমাকে, দেখো আমি একটা শেপ আগে নেই, একটা শেপ আগে নেই, মনে করো এইটা চারটা যেহেতু বাহু আছে, তাহলে এটা কি হবে ট্রাপিজিয়াম, বলো কি হবে একটা ট্রাপিজিয়াম। তো আমি তোমাকে বললাম যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত। এখন মনে করো তুমি হচ্ছে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট না, ক্লাস 3-4 এর স্টুডেন্ট, ঠিক আছে। তো আমি জাস্ট এইখানে একটা কাজ করছি, সেই জিনিসটা হচ্ছে এই যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, ধরো এই দৈর্ঘ্যটা আছে 5, আর টোটাল দৈর্ঘ্যটা দেওয়া আছে হচ্ছে কত 9, ঠিক আছে। আর এদের যে মাথার মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 8। এখন তুমি যখন অ্যাজ এ ইন্টারমিডিয়েট বা 9-10 এর স্টুডেন্ট, তখন তুমি ইজিলি কিন্তু বলতে পারো যদি এটা ট্রাপিজিয়াম, এদের লম্ব দূরত্ব 8, সমান্তরাল বাহু হচ্ছে একটা কত বলো তো, এটা 5 আর একটা কত 9, তুমি বলতে পারো ভাইয়া এই যে আপনি যেটা দিচ্ছেন এইটা যদি আমি ক্ষেত্রফলের কথা চিন্তা করেন, এটাও যদি ক্ষেত্রফলের কথা চিন্তা করেন, এটা যদি ট্রাপিজিয়াম, তাহলে এটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব। এখন আমাকে বলো সমান্তরাল বাহু কোনটা কোনটা আছে, এই 5 এবং 9। তো তুমি তখন বলতে পারবা 5 + 9 ইন্টু লম্ব দূরত্ব মানে কি সরাসরি দূরত্ব কত 8। তখন তুমি বলতে পারতেছো দেখো হাফ ইন্টু এটা কত 14 ইন্টু 8, তার মানে কাটাকাটি করলে কত 7, 27টা কত 56 বর্গ একক, ঠিক আছে। তুমি এইটা মনে করে বলতে পারলা। তো এই যে 56 বর্গ একক আমি পাইলাম, এটা কিন্তু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যখন তুমি মানে এই সূত্রটা ট্রাপিজিয়ামের সূত্রটা মনে করে জানো। এখন সাপোজ আমি তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে যে তুমি এই ট্রাপিজিয়ামের সূত্র মনে জানো না, এখন আমরা ধাপে ধাপে কিভাবে এই ক্ষেত্রফল গুলো বের করতে পারি এই বিষয়টা আমি একটু দেখবো। তো এইখানে এই যে এই মানটা দেওয়া আছে, আমি এটাকে ধরো আবার আমি একটু কপি করলাম। তো এইখান থেকে মনে করো যে তুমি শুধুমাত্র আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানো, কার আয়ত, আয়তের যদি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানো, এখন তুমি তো বলতেছো ধরো এখানে সাপোজ ধরলাম এ বি সি ডি, এটা একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে। তো এই ট্রাপিজিয়ামের ধরো আমি তো এখানে বলছি যে বিসি মানটা কত 9। তো তুমি তো এগুলো জানো না, তো তুমি একটা কাজ করলে সেটা হচ্ছে এই যে এইখান থেকে এর উপরে একটা লম্ব আঁকলা, মনে করো লম্ব আঁকলা, লম্ব আঁকার ফলে এখানে ই পাইলা, মনে করো ই পাইলা। তো এই যে ই পাইলা, তাহলে আমাকে একটা কথা বলো এটুকু যদি 5 হয় তাহলে অবশ্যই বি থেকে এই বন্ধু কত হবে 5 হবে। তাহলে উপরটাও কত হবে, যদি টোটালটা কত ছিল বলো 9, উপরটা কত হবে অর্ধ 4 হবে। এবার তুমি তো জানো শুধু কার ক্ষেত্রফল বলো আয়তের ক্ষেত্রফল। তো দেখো নিচে কিন্তু একটা আয়ত উৎপন্ন হয়ে গেছে, তাই না, এ বি ই যে একটা আয়ত। তো এই আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফলের তখন কত পাইতাম বলো তো, এই যে 8 আর এই 5, 5 কত বলতো 40। এর মনে করো তুমি উপরটা তো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি জানো না, তুমি জানো এটা বের করতে পারলা না, কিন্তু তুমি তো
কত পাইলা বলো তো? 40। এবার তুমি একটা কাজ করতেছো যে না, তুমি তো এই মানটাকে তখন তুমি 40 পাইলা, আমাদের তো অরিজিনাল ক্ষেত্রফলটা কত বলো তো? 56। সো আমি যে কাজটা করলাম, এটাকে আমি আবার মনে করো নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এইখান থেকে এবার যে কাজটা করতেছি খেয়াল করো, ধরো আমি এই মানটাকে আমি আবার নিয়ে আসলাম। তো এই মানটাকে আমি নিয়ে আসার পরে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে, আমি এই যে এইখানে আমাদের আছে যে এ বি সি ডি, এই যে এ বি সি এবং ডি, আমি করব কি এই এডি এবং কত বিসি, এদেরকে এদের মধ্যবর্তী একটা মানকে আমি মানে কি করবো, এটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে মনে করো আমি একটা রেখা নিলাম নতুন করে, তো যে রেখাটা হচ্ছে একদম ধরো এদের মাঝে আমি একটা লম্ব আঁকলাম, হ্যাঁ। আচ্ছা, এই যে আমি ধরো এই কাজটা করলাম, তো এই কাজটা করার ফলে দেখো আমাদের যেহেতু সমান দুইকে ভাগ করছি, তাই ধরো এ বি সি ডি ই, তারপর মানে ই এবং একটা ই আছে সাপোজ, ঠিক আছে। তো এখন আমাকে একটা কথা বলো, আমি এই যে ভাগটা করলাম, তাহলে এটা ছিল কত? 8। তাহলে এটা কত আসবে? এটাও 4, এটাও 4, বলে এতটুকু বুঝতে পারছো কিনা? এই দুইটা কি আসবে? 4 আসবে। এবার এই দুটো 4 আসার পরে, আমাদের যে কাজটা করতে হবে, এই যে লম্ব একটা ধরুন ইএফ লম্ব আছে, ঠিক আছে, এটার মান আমরা বের করবো। কারণ এটার মানে যদি বের করতে চাই, মানে আমি কথাটা বুঝলাম, আমি কিন্তু শুধুমাত্র কার ক্ষেত্রফল জানি, আয়তের ক্ষেত্রফলটা জানি। সো এইখান থেকে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, তাহলে এইটার মান হবে বলো, এটা যেহেতু মধ্যে আছে, তার মানে এই দুটোর এভারেজ, এই দুটো কি বলো এভারেজ, 9 প্লাস 5 ডিভাইড বাই 2, মানে কত? 14 ডিভাইড বাই 2, 14 ডিভাইড বাই 2 মানে কত হবে বলো? 7। এই মানটা মনে করো পাচ্ছি হচ্ছে আমরা 7। আচ্ছা, এবার আসো, এটা আমাদের কি সুবিধা তাহলে হলো? এবার দেখো, এবার আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, আমি এইখান থেকে এখানে একটা লম্ব আঁকলাম মনে করো, ঠিক আছে, এখান থেকে এখানে একটা লম্ব আঁকলাম। দেখো এই ত্রিভুজটা আগে ছিল একটা বড় ত্রিভুজ, এই ত্রিভুজটাকে যখন আমি দুই ভাগে কাটছি, তখন এখানে কিন্তু আমার ছোট ছোট দুটো ত্রিভুজ হয়েছে, ঠিক আছে। এইবার আবার আমি এভাবে বলতে পারছি আয়তাও কিন্তু দুইখানে হয়েছে। দেখো এটা সাপোজ পি ধরলাম, এটা বলতে আমি কিউ ধরলাম সাপোজ। এখন আমি যদি মনে করি এই এ এ ডি পি ই এর ক্ষেত্রফলটা বের করবো, তাহলে এই ই থেকে পি পর্যন্ত আসলে 5, আর এটুকু কত বলো তো? এটুকু কত? এটুকু হচ্ছে আমাদের কত? 4। তাহলে আমাকে বলো যে এই অংশটুকুর ক্ষেত্রে এই আয়তটার ক্ষেত্রফল কত হবে? 4 5 20, বলো কত আসবে? 20। এবার তুমি পরেরটা ক্ষেত্রে খেয়াল করো, এইখান থেকে এই পর্যন্ত কত বলো? 7। এইখান থেকে এই পর্যন্ত কত আসবে? 7। এই পর্যন্ত কত আসবে? 7। আচ্ছা, তাহলে উপরটুকু 2, এক্স্যাক্টলি বুঝছো আমার কথাটা, এটুকু কিন্তু 5 আর উপরটুকু 2, এখানে কত? এখান থেকে এই পর্যন্ত কত? 7, উপরটুকু হচ্ছে 2, তাহলে এখানে বলো এটা 7, এটা কত আছে বলো? 4। তাহলে এই দূরে যদি তুমি গুণ করো, তাহলে তুমি যে মানটা পাচ্ছ কত? 4 7 কত? 28। তাহলে এবার তুমি যদি এই দুটো যোগ করতা, তাহলে তুমি টোটালি মানটা যে মানটা পাইতা সেটা হচ্ছে কত? 48। দেখো আমি আগের থেকে কিন্তু আগে আমি শুধুমাত্র কত 40 বের করতে পারছিলাম, এটাকে যখন আমি আরো একবার ভাগ করলাম তখন আমি 48 বের করতে পারছি। আচ্ছা, আমি যদি এই মানটাকে আরো ভাগ করি, দেখো এইবার আমি যদি এই মানটাকে আমি যদি আরো ভাগ করি, খেয়াল করো একটা বিষয়, এই যে মানটা দেওয়া আছে, আমি তো এটাকে কয় ভাগে ভাগ করছিলাম বলো? 2 ভাগে ভাগ করছিলাম। এইবার মনে করো এই মানটাকে আমি আরো ভাগে ভাগ করব, ঠিক আছে। তো চলো আমরা ভাগ করে দেখি কি অবস্থা। এবার আমরা এটাকে মোট 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে ভাগ করব। এখন এইখান থেকে একটা বিষয় খেয়াল করো, মনে করো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি এবং এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি, তাহলে আমাদের যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে, মনে করো এটা হচ্ছে আমাদের 1 ভাগ, মনে করো একদম মিডিলটা আছে এটা, এই যে মিডিলটা মানটা পাইছি এটাকে আমি আরো 2 ভাগে ভাগ করব। একটা মনে করো আমি এইখানে দিলাম, আচ্ছা একটা আমি এইখানে দিলাম। তো ধরো এভাবে লম্ব আঁকলাম। তো লম্ব আঁকার ফলে এবার দেখো এই পাশে যদি আমি এই জিনিসগুলোর উপর আবারও লম্ব আঁকি, তাহলে আমি যে জিনিসটা পাচ্ছি, এখান থেকে একটা লম্ব আঁকলাম মনে করো, আমি এইখান থেকে একটা লম্ব আঁকলাম মনে করো, আমি এইখান থেকে একটা লম্ব আঁকলাম মনে করো, আমি এইখান থেকে আরো একটা লম্ব আঁকলাম মনে করো, ঠিক আছে। তো এই যে মানগুলো আমি এখান থেকে আঁকলাম, সো এই জিনিসগুলো আমি যে কাজটা করতে পারবো, আগের বার আমি এই প্রথমে একটা কিন্তু বড় ত্রিভুজ ছিল এখানে, দেখো এই মানটাতে কিন্তু একটা বড় ত্রিভুজ ছিল, তাই তো। আচ্ছা, ওইটাকে প্রথমে আমি দুইটা ছোট ত্রিভুজে কনভার্ট করলাম, ক্ষেত্রফলটা কিন্তু আমি বেশি পাইছি, তাই না। এবার আমি যদি এটাকে আরো ভাগে ভাগ করি, দেখো প্রথমে ধরো এই যে একদম মিডল পয়েন্ট, তাহলে এটা যদি 5, এটা যদি কত হয় বলো? 9। তাহলে আমি একটু আগে বের করি মিডল পয়েন্টটা কত হবে? তাহলে 7, মানে এদের এভারেজ। তাহলে এবার আমাকে বলো এইদের যে মিডল পয়েন্টটা সেটা কত হবে? এই দুটোর এভারেজ, তাহলে 5 আর 7 কত হয়? 12। 12 এর এভারেজ কত হবে বলো? এখানে 6। আবার এই যে এই মাঝখানে যে দুটো আছে, এইটা এই যে এটা এটার এভারেজ কত হবে? তাহলে 7 আর 9 কত হবে? 16, এটা হবে 8।
এটা কত হবে বলো 8। এবারে আমরা আসি এই প্রত্যেকটা পয়েন্টের আমরা আবার কি বের করবো বলতো ক্ষেত্রফল বের করবো। এই প্রত্যেকটা পয়েন্টের আমরা ক্ষেত্রফল বের করবো। আমরা যদি এই প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে দেখো এইখান থেকে এই বন্ধু কিন্তু আসলে 5, উপরের টুকু 1, তাহলে এটা যদি 5 হয় আর এইখানে মোট বলো 4 ছিল, তাহলে এখন এটাকে আমি বলো কয় চারটে ভাগে ভাগ করতে 2 2 2 2। তাহলে এবার দেখো তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা বলবো আমাদের প্রস্থ। তাহলে কত 5 2 10, এক্স্যাক্টলি তুমি এই মানটাকে তো কত পাচ্ছ বলো তো 10, বুঝছো? তুমি কিন্তু এই মানটা পাচ্ছ, এই ক্ষেত্রফলটা পাচ্ছ 10, কারণ এই 2 আর এই 5। এবার এই 6 এখান থেকে এই পর্যন্ত 6, ঠিক আছে, এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত 6, ঠিক আছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত 6, 6 দুগুণ কত হবে বলতো 12। আর এখানে তুমি যদি দেখো তাহলে এই এখান থেকে এই পর্যন্ত কত 7, এখান থেকে এই পর্যন্ত কত 7, ঠিক আছে, 7 দুগুণ কত হচ্ছে 14। এবার এইখান থেকে দেখো চিন্তা করে দেখো এইখান থেকে টোটাল এই পর্যন্ত 8, এখান থেকে এই পর্যন্ত 8, তাহলে 8 দুগুণ কত হচ্ছে বলো তো 16। আর এইগুলা এই যে এই অংশগুলো এগুলো কিন্তু আসলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি নাই, এগুলো আমরা ক্ষেত্রফল বের করতে পারি নাই। এইবার আমাকে চিন্তা করো যদি আমি এই সবগুলো যোগ করি তাই কত আসে বলো তো, তোমার কত আসে এখানে 30 আর হচ্ছে কত এদিকে আসে হচ্ছে 22, তার মানে 52। দেখো এক্স্যাক্টলি আমাদের যে মানটা ছিল সেই মানটা ছিল কিন্তু কত বলো 56। আমরা প্রথমবার কত 40 বের করছিলাম, ওকে। এবার আমি ওকে আবার ভাগ করলাম, তখন আমি কত বের করছি 48 বের করছি। আবার ভাগ করলাম আমি কত বের করছি বলতো 52 বের করছি। এইভাবে আমি যদি এই যে স্ল্যাট গুলো ভাগ করছি এইগুলাকে যদি এতটা ক্ষুদ্রভাবে ভাগ করি, কতটা ক্ষুদ্র তুমি নিজেও অতটা চিন্তা করতে পারো না, তাহলে এই যে ইরোর গুলা ছিল এখানে এই যে এইগুলা এগুলা 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 এইগুলা কি হয়ে যাবে বলতো দূর হয়ে যাবে। এইগুলা দূর হয়ে তুমি এক্স্যাক্টলি 56 না পেলেও তুমি 56 এর কাছাকাছি একটা মান পেয়ে যাবা, তুমি 56 এর কাছাকাছি একটা মান পেয়ে যাবা, ঠিক আছে। কি করতে হবে, আমি অত ক্ষুদ্র না, এই যে মানগুলো আছে এগুলোকে আরো বেশি ক্ষুদ্র ভাগে ভাগ করতে হবে, আরো বেশি ক্ষুদ্র ভাগে ভাগ করতে হবে প্রত্যেকটাকে। তুমি যদি প্রত্যেকটা আরো অনেক 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 ক্ষুদ্র, আমি কি বললাম যতটা ক্ষুদ্র তুমি নিজেও চিন্তা করতে পারো না, ঠিক আছে, অতটা ক্ষুদ্র ভাবে আমরা প্রত্যেকটা ভাগ করি তাহলে দেখো এই যত ভাগ করতেছি উপর থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এই উপর থেকে কিন্তু এই ত্রিভুজটা কিন্তু আস্তে 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 দেখবে একটা কি বলতো রেক্টেঙ্গুলার বা আয়তক্ষেত্রের মতো ফরম্যাট চলে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বিষয় যে যদি আমরা কোন একটা মান অনেক অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে এই স্লাইড গুলা করি তাহলে আমি যেই মানটা গুলা পাবো, ঠিক আছে, ওই মানগুলো যদি আমি সমষ্টিগুলো এক জায়গাতে করি তাহলে আমার যে অরিজিনাল যে শেপটা আছে ওই শেপের যে ক্ষেত্রফলটা কত হবে সেই ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলতে পারবো। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার এটা তো আমি একটা ট্রাপিজিয়াম দিয়ে বুঝালাম। আমরা যদি একটা কাজ করতাম, মনে করো এখান থেকে আমার একটা শেপ আছে হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই এবং এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। তো এই শেপটা মনে করো এরকম আছে, ঠিক আছে, এই শেপটা হচ্ছে এরকম আছে। তাহলে তোমাকে বললাম যে এইখানে একটা কাজ করো, তুমি হচ্ছে এই পয়েন্টটা থেকে শুরু করে এই পর্যন্ত যে মানটা আছে এইটা তুমি হচ্ছে আমাদের ক্ষেত্রফল বের করে দেখো, ঠিক আছে। তো এইখান থেকে তুমি একটা বিষয় মাথায় রাখবা, এই যেই পয়েন্ট থেকে তুমি শুরু করতেছো এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট। তো এই যে ইনিশিয়াল পয়েন্ট বা যে পয়েন্ট থেকে তুমি শুরু করতেছো এটাকে বলা হয় লোয়ার লিমিট, এই মানটাকে বলা হবে হচ্ছে লোয়ার লিমিট। আর তুমি যেই জায়গা থেকে শেষ করতেছো, ঠিক আছে, এই মানটাকে বলা হচ্ছে আপার লিমিট। লোয়ার লিমিট এবং কি আপার লিমিট। এখন কথা হচ্ছে যে এই যে শেপটা আছে, না এটা বর্গ, না এটা ট্রাপিজিয়াম, না এটা আয়ত, না সামান্তরিক, তাহলে এই শেপটার আমি ক্ষেত্রফলটা আসলে কিভাবে বের করতে পারি, এই শেপটার ক্ষেত্রফল আমি কিভাবে বের করতে পারি। তো আমাকে যে কাজটা করতে হবে এই শেপের যে মানগুলো আছে এগুলোকে অতি ক্ষুদ্র ভাবে তোমাকে ভাগ করতে হবে। কতটা ক্ষুদ্র তুমি নিজেও চিন্তা করতে পারো না। তুমি যদি এই মানগুলোকে অতি ক্ষুদ্র ভাগে তুমি ভাগ করো, এই মানগুলোকে তুমি যদি অতি ক্ষুদ্র ভাগে ভাগ করো, মনে করো যে তুমি অনেক বেশি ক্ষুদ্র ভাগে ভাগ করতেছো, এখানে একটা মান মনে করো আছে এইভাবে, তুমি উপরে ধরো আর একটা মান নিলা, ঠিক আছে, উপরে মনে করো তুমি আর একটা মান নিলা, তারপর মনে করো এখানে তুমি আর একটা মান নিলা। তো এইভাবে ধরো আমি একটু আচ্ছা একটু দূরে দূরে আমি নেই যাতে বুঝতে একটু সুবিধা হয়, ঠিক আছে, একটু দূরে দূরে আমি নেই যাতে বুঝতে একটু সুবিধা হয়। ধরো এটা নিলাম, এটা নিলাম, এরপর ধরো মনে করো হচ্ছে
আমরা এখানে আর একটা নিলাম, বা ধরো এইখানে আমরা আর একটা নিলাম, ঠিক আছে? এই যে প্রত্যেকটা ভাগগুলো আমরা করতেছি, ধরো এখানে আমি আর একটা মান নিলাম, ধরো এখানে একটা মান নিলাম, ধরো অসংখ্য স্লাইডে তুমি ভাগ করতে পারবা, অসংখ্য ভাগে ভাগ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা ধরো এখানে আবার ভাগ করলাম। তো আমি আর ওইদিকে না যাই, এখন এতে আমাদের যে বিষয়টা হলো, দেখো একটা বিষয়, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে এই যে এই এক্স অক্ষের সমান্তরাল রেখাকে রেখাটা নিই, দেখো এটার আয়ত পেলাম, এটার একটা এখানে টানো, এই যে একটা আয়তাকার শেপ পেলাম, এখান থেকে টানো, এটা আয়তাকার শেপ, এখান থেকে টানো, আয়তাকার শেপ পেলাম, এখান থেকে টানো, উপরে আয়তাকার শেপ পেলাম, পাইলাম। তুমি যদি আবার টানো, তুমি দেখো এই উপর দিকে একটা পাবা। তুমি যদি এইখান থেকে একটা বিষয় খেয়াল করো, এই পয়েন্ট থেকে আমি আর একটা টানি, দাও ওয়েট ওয়েট ওয়েট, এইভাবে যদি আমি টানি, তাহলে আমি কিন্তু এই উপরের দিকে পাবো একটা ত্রিভুজ। দেখো উপরের দিকে কিন্তু একটা ত্রিভুজ পাবো, তাই তো? আমি যদি মনে করো না, আমি আবার এখান থেকে ধরো আমি এখানে একটা টানলাম, সাপোজ ধরো এখান থেকে টানলাম, তো আমি কিন্তু এই যে এর সমান্তরাল টানলে এইখান থেকে, বা এখান থেকে না, এর সমান্তরাল ধরো আমি এই উপর দিকে প্রকার পাইলাম। তাহলে এমন হচ্ছে না এই যে সামথিং ইরোড এখানেও থেকে যাচ্ছে, আমি তো এইগুলো তো বুঝতেছি, এগুলা কি হচ্ছে বলে আয়ত হয়ে যাচ্ছে, জানো এগুলো আয়ত হয়ে যাচ্ছে, এটা টোটালি আয়ত হচ্ছে, কিন্তু এই শেপ গুলা এইটা এটা 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 বা এই যে উপর দিকে আমি ইরোড পাচ্ছি, এই ইরোড গুলা কিন্তু বের করতে হবে, তাই তো? এখন এই ইরোড গুলো রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এই যে আমি যতটুকু স্লাইডে ভাগ করছি, এটা যদি আরো ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ করতাম, তখন কিন্তু এই ইরোড গুলো থাকতো না। তখন কিন্তু দেখো তুমি একটা বিষয় চিন্তা করো, সাপোজ তুমি যদি এইখান থেকে সাপোজ আমি যদি বড় একটা মান নিতাম, সাপোজ বড় একটা যদি মান নিতাম, তাহলে কিন্তু ইরোড কিন্তু বেশি হতো। তুমি খেয়াল করে দেখো তো, ইরোডটা একটু বেশি হইতো না? এই বলো উপরের দিকে হয়তো ইরোডটা একটু বেশি হইতো না? মানে তুমি যত স্লাইড বড় করবা তত ইরোডটা বেশি হবে, ওই স্লাইডটা ছোট করো ইরোডটা কি হবে বলো, কম হবে। তো এই জন্য এই প্রত্যেকটা স্লাইডকে আমি মনে করে ধরলাম হচ্ছে আমি ডেল এক্স, প্রত্যেকটা স্লাইডকে ডেল এক্স ধরলাম, ডেল এক্স প্রত্যেকটা রেখে ডেল এক্স দিলাম। আর উপর দিকে কত আছে বলতো, ওয়াই। উপর দিকে কত আছে বলতো, ওয়াই। তাহলে এটা মনে করো ওয়াই ওয়ান, তারপর মনে করো ওয়াই টু, তারপর ওয়াই থ্রি, এভাবে চলতেছে। তো এইগুলোকে যদি আমি এক জায়গাতে করি, তখন সেটাকে আমি এই ইন্টিগ্রেশন বলতো সিম্বলটা ব্যবহার করব। তো এই ইন্টিগ্রেশন সিম্বল আমি এক জায়গায় এই ওয়াই ওয়ান ওয়াই টু সবগুলো ক্ষেত্রফল মিলে যে আমি ক্ষেত্রফলটা পাবো, ধরো এটা হচ্ছে ওয়াই, আমি চিন্তা করলাম এটা হচ্ছে ওয়াই, আর এই যে প্রস্থ বড় সেটা হচ্ছে কত বলো, এক্স। আচ্ছা তার মানে এই ওয়াই ইন্টু, আচ্ছা এই যে আমি ডেল এক্স গুলা বলতেছি, এই মানগুলা, এই মানগুলাকে আসলে আমরা এই লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, এই ডেল এক্স কে যদি আমরা হিসাবটা করি, মানে এই মানটা কিন্তু আসলে কি আসছে বলতো, এই ক্ষুদ্র ক্ষুদ্র ভাগটা এটা শূন্যের কাছাকাছি, মানে এতটাই ক্ষুদ্র যেটা তোমার চিন্তা করতে পারবে না। তখন আমরা সরাসরি যে মানটা পেয়ে যাবো সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের এই ফরম্যাটটা পেয়ে যাবো, ঠিক আছে? এই ফরম্যাটে এই নিচে যে মানটা থাকবে সেটা হচ্ছে লোয়ার লিমিট, উপরে যে মানটা থাকবে সেটা হচ্ছে আপার লিমিট, আর এটা তো আমার হচ্ছে কি বলতো টোটাল মিলে হচ্ছে অপারেটর কার সাপেক্ষে ইন্টিগ্রেশন বলো, এক্স এর সাপেক্ষে, কাকে, ওয়াই কে, কাকে, ওয়াই কে। তো এইটা হচ্ছে আমাদের এই ইন্টিগ্রেশনের প্রাথমিক ধাপ। আমরা ক্ষেত্রফল রিলেটেড আরো বিষয় দেখবো তখন এই অধ্যায় লাস্টের দিকে যাব, ঠিক আছে? আচ্ছা এবার আমরা আসি, এই যে এই টার্মগুলো আমি দেখলাম, তাহলে আমি তো বলছিলাম যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা একটা রিভার্স প্রসেস, তাই তো? তার মানে এখন আমি যদি এই ক্ষেত্রফল টার্মটাকে একটু মানে দূরে সরায় রেখে আমরা একটা কাজ করি, দেখো একটা বিষয়, সেটা হচ্ছে এই ডিডি এক্স অফ, বিষয়টা বুঝছো, ধরো তুমি এক্স স্কয়ার করলা, ঠিক আছে? তো আমরা সবাই আশা করি যারা এখানে ক্লাসটা করতেছি তারা সবাই ডিফারেন্সিয়েশন পড়ছি, ডিডি এক্স অফ এক্স স্কয়ার মানে কত বলো তো, যে পাওয়ারটা কত সামনে আসবে এবং পাওয়ার থেকে কত বাদ যাবে, তাই তো? ওকে 2x। এবার আমার একটা কথা তুমি চিন্তা করো, মনে করো এটা মানে 2x পাচ্ছ, তাই তো? আচ্ছা এবার এইখান থেকে এইটা এই ইন্টিগ্রেশন মানে তুমি যদি এই যে মানটা আছে এই মানটাকে আবার ইন্টিগ্রেশন করো না কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে তুমি আবার এই এক্স স্কয়ারই ব্যাক পাবা। তবে তবে তোমার যে কাজটা করতে হবে, এই এক্স স্কয়ারের পরে একটা প্লাস সি দিতে হবে, ঠিক আছে? আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক। তুই বলতে পারো ভাই সি আমি আবার কোথা থেকে পাইলাম, সি কেন আমি দিতে যাবো? এবার একটা বিষয় তুমি আসো, মনে করো তুমি এখানে কি ডিডি এক্স অফ এক্স স্কয়ার করছো, তুমি 2x পাচ্ছ, তাই তো? এবার তুমি মনে করো না আমি একটা কাজ করব, এই ডিডি এক্স অফ এক্স স্কয়ার প্লাস 5 করবো। তুমি দেখো তো এইটার ডিফারেন্সিয়েশন করলে তুমি 2x পাবা না, কারণ এই যে কনস্ট্যান্টটা আছে, তাই না? এই কনস্ট্যান্টটাকে ডিফারেন্সিয়েশন করলে তুমি কত পাবা, 0 পাবা। আমি না আমি একটা কাজ করব, এই ডিডি এক্স অফ এক্স স্কয়ার
প্লাস আমি ধরো হচ্ছে 15 করব, তাও কিন্তু তুমি 2x ই পাবা। বলো 2x ই পাবা না? তাহলে এই যে আমি 2x ই পাচ্ছি, তার মানে এইখানে আসলে এই মানটাকে ইন্টিগ্রেশন করে তবে আগের পথে ব্যাক আসবো, সেখানে এক্স্যাক্টলি কত ছিল এই জিনিসটা কিন্তু আমি জানি না। এখানে তোমার 15 ছিল নাকি 5 ছিল নাকি কোনো কিছু ছিলই না, এই জিনিসটা কিন্তু আমার অজানা। যেহেতু এই জিনিসটা আমার অজানা, আমি এই জিনিসটা জানি না, সো এইখান থেকে আমি যে কাজটা করতে পারি সেই জিনিসটা হচ্ছে কি, যে এই যে ইন্টিগ্রেশন 2x, এটা মানে তোমার কত আসতে পারে, x স্কয়ার প্লাস 15 আসতে পারে, x স্কয়ার প্লাস 5 আসতে পারে, আবার কত বলো, শুধুমাত্র কত আসতে বলো, শুধু x স্কয়ার আসতে পারে। তো যেহেতু এইটা আমার জানা নাই, সো এই জন্য আমরা অলওয়েজ একটা এই যে কনস্ট্যান্ট ব্যবহার করব। অলওয়েজ কি ব্যবহার করবো, একটা কনস্ট্যান্ট ব্যবহার করব। বলো আশা করি বোঝা গেছে কিনা? ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমি কনস্ট্যান্টটা ব্যবহার করলাম, তো এখন আমরা আসবো যে তুমি যদি ডিফারেন্সিয়েশনের প্রত্যেকটা সূত্র জানো, তাই তুমি এই ইন্টিগ্রেশনের প্রত্যেকটা সূত্র তুমি তার রিভার্স প্রসেসে করে ফেলতে পারবা। কিভাবে? জাস্ট আমি তোমাদেরকে দেখাই। আমি তোমাদের সুবিধার্থে ধরো এখানে এই যে নোট ডাউন করে রাখছি। ঠিক আছে, তুমি প্রথমে একটা বিষয় খেয়াল করো, যে আমরা তো সবাই প্রথমত যে সূত্রটা জানতাম সেটা কি, যে ddx অফ x টু দি পাওয়ার n, মানে nx টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা এবার, আচ্ছা এই মানটা যদি একটু চেঞ্জ আছে, আমি তোমাকে পরবর্তীতে বুঝাই দিচ্ছি কি অবস্থা। তাহলে একটু মাথায় রাখো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx মানে x টু দি পাওয়ার n প্লাস 1, মানে যেই পাওয়ারটা যোগ হবে ওইটা আবার ভাগ হবে প্লাস c। কেন হচ্ছে আমি পরবর্তীতে বলতেছি। এবার দেখো, আমরা কি জানতাম, ddx অফ x মানে কত, 1। তাহলে যদি কোনো কিছু না থাকে অর্থাৎ 1 ইনটু dx বা শুধু dx, তাহলে সেই মানটা হবে x প্লাস c। অবশ্যই সেটা কিন্তু একটা c ব্যবহার করতে হবে, অবশ্যই সেটা কিন্তু একটা কি ব্যবহার করতে হবে বলো, c ব্যবহার করতে হবে। আবার দেখো ddx অফ কত, রুট ওভার x, এটা মানে আমরা কত দেখছিলাম, 1 ডিভাইড বাই 2 রুট ওভার x। তুমি যদি একটা কাজ করো, এই যে এইখান থেকে তুমি চিন্তা করো, ধরো তুমি চাচ্ছ যে 1 বাই রুট ওভার x, এইটাকে তুমি কি করবা বলো তো, ইন্টিগ্রেশন করবা। আচ্ছা এইটা এই পাশে কি কি অবস্থা, নিচে ছিল, হরে ছিল, তাহলে এইটা ওই পাশে গুণ হয়ে যাবে, এইটাকে যদি এই পাশে গুণ করে দাও তাহলে 2 রুট ওভার x আসবে না? তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই রুট ওভার x, এটা মানে 2 রুট ওভার x প্লাস c। 2 রুট ওভার x প্লাস, মানে কনস্ট্যান্ট, এই পাশে যদি ভাগ থাকে এই পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে। তারপরে x ইনভার্স বা ddx অফ x ইনভার্স মানে কত, 1 বাই x। ঠিক আছে, বা দেখো 1 বাই কত, সরি এই এটা 1 বাই x, এই 1 বাই x কে তুমি যদি ডিফারেন্স করো মাইনাস 1 বাই x স্কয়ার পাওয়া যায়। তুমি দেখো, তুমি যদি এখানে এই 1 বাই x স্কয়ার কে ইন্টিগ্রেশন করো, 1 বাই x স্কয়ার কে ইন্টিগ্রেশন করো, বলো এই মাইনাস এর পাশে থাকবে না, ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাস 1 বাই x, এই যে মাইনাস 1 বাই x প্লাস c। আবার দেখো ddx অফ কত বলো, ddx অফ কনস্ট্যান্ট মানে কত, 0। তুমি 0 কে কি করো বলো, ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি এনি কনস্ট্যান্ট পাবো, যে কোনো কনস্ট্যান্ট পাইতে পারো, যে কোনো কনস্ট্যান্ট পাইতে পারো। ঠিক আছে, ddx অফ e টু দি পাওয়ার x মানে e টু দি পাওয়ার x ছিল, তাহলে দেখো এখানে এই ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x, এটা মানেও কিন্তু e টু দি পাওয়ার x সাথে একটা প্লাস কত বলতো, c। সেম ওয়েতে ddx অফ a টু দি পাওয়ার x মানে কত, a টু দি পাওয়ার x লনে, তুমি যদি ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx করো, তাহলে এই লনেটা কি অবস্থা আছে, গুণ, অপর পাশে গেলে কি হয়ে যাবে বলো, ভাগ। এই দেখো a টু দি পাওয়ার x ডিভাইড বাই ln x, ঠিক আছে, ln x এটা ln a হবে, ঠিক আছে, ln a প্লাস কত হবে বলো, c, প্লাস কত হবে বলো, c। আচ্ছা এবার আসো, ddx অফ ln x মানে কত, 1 বাই x। তাহলে এই 1 বাই x কে যদি তুমি কি করো বলো তো, ইন্টিগ্রেশন করো, তাহলে ln x প্লাস c পাবা। এখন বলতে পারো ভাই এখানে মডুলাস কেন, এখানে মডুলাস থাকার কারণ হচ্ছে, এখানে মডুলাস থাকার কারণ হচ্ছে ln এর পরে কিন্তু 0 বা মাইনাস নেয় না। ঠিক আছে, তুমি ln 0 দাও তাও 0 দেখাবে, তুমি ln মাইনাস 1 দাও তাও কিন্তু 0ই দেখাবে। ঠিক আছে, সো এই জন্য এবার আমরা আসি যে এই যে আমাদের এখানে ddx অফ sin x মানে cos x, তাহলে বলো ইন্টিগ্রেশন কত, cos x dx মানে কত, sin x প্লাস c, sin x প্লাস কত হবে বলো, c। এবার ddx অফ কত, cos x মানে কত, মাইনাস sin x। তুমি যদি ইন্টিগ্রেশন কত করো বলো, sin x ইনটু dx করো, তাহলে এই মাইনাসটা ওই মাইনাস চলে গেলে কত হবে বলো, মাইনাস cos x প্লাস c, মাইনাস cos x প্লাস c, এই দেখো মাইনাস cos x প্লাস c। আবার ddx অফ tan x, এটা মানে কত, sec স্কয়ার x, তাহলে বলো ইন্টিগ্রেশন sec স্কয়ার x, এটা মানে কত হবে বলো। তুমি শুধু মাথার মধ্যে এটা রাখবা যে কোন মানটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া হবে, তো ওই উত্তরটাকে ইন্টিগ্রেশন করে তুমি প্রশ্নটা পাবা। দেখো তুমি যদি বলো ddx অফ tan x মানে কত, sec স্কয়ার x, এবার এই sec স্কয়ার x কে, এই sec স্কয়ার x কে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে অবশ্যই tan x পাবা। তো সাথে কিন্তু অবশ্যই এটা কি দিতে হবে, c। c কেন দিতে হবে এর আগে কিন্তু আমি ব্যাখ্যাতে তোমাকে বোঝাইছি। এবার আসো ddx অফ cot x মানে কত, মাইনাস cosec স্কয়ার x, তাহলে এই cosec স্কয়ার x কে তুমি ইন্টিগ্রেশন করো, এই মাইনাসটা এই পাশে চলে আসবে, মাইনাস cot x প্লাস c, মাইনাস cot x প্লাস c। ঠিক আছে, এবার দেখো ddx অফ sec x মানে কত, sec x ইনটু tan x। এবার তুমি যদি এই sec x ইনটু tan x কে কি করো বলো, ইন্টিগ্রেশন করো,
তুমি কত পাবা sec x প্লাস c। ঠিক আছে, তার মানে তুমি যদি এই ডিফারেন্সিয়েশনের সূত্রগুলা ঠিক মতো মনে রাখতে পারো তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা কিন্তু তোমাকে আলাদা করে এখন মনে রাখতে হবে না। এবার আসি ddx অফ cosec x মানে কত মাইনাস cosec x ইনটু cot x, মাইনাস cosec x ইনটু cot x। এবার হলো এই cosec x ইনটু cot x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো এই মাইনাসটা ওই পাশে গিয়ে কি আসবে মাইনাস cosec x প্লাস c, মাইনাস cosec x প্লাস c। আশা করি এতটুকু বুঝছো। আমাদের লাস্ট টার্মের যে সূত্রগুলো আছে এই ফর্মুলাগুলো সেটা হচ্ছে এই ddx অফ sin ইনভার্স x মানে আমরা জানি 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো তুমি কি বলবা এই মানটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবা sin ইনভার্স x প্লাস c। দেখো এই মানটাকে যদি ইন্টিগ্রেশন করছে কত পাইছি আমরা sin ইনভার্স x প্লাস c। আবার ddx অফ cos ইনভার্স x মানে কত, তো সেখানে মাইনাস, তাহলে মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে তুমি যদি এই মানটাকে মাইনাস থেকে ইন্টিগ্রেশন করো তাহলে তুমি কত পাবা cos ইনভার্স x প্লাস c। প্লাস রাখে করলে sin ইনভার্স x প্লাস c, মাইনাস রাখে করলে পরে cos ইনভার্স x প্লাস c। এবার আসো এটাতে ddx অফ tan ইনভার্স x মানে কত 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার ইনটু dx করি তাহলে আমরা কিন্তু tan ইনভার্স x প্লাস c পাবো। সিমিলার ওয়েতে বাকি হলো cot ইনভার্স x করলে মাইনাস এটাকে ইন্টিগ্রেশন করে দেখো তুমি পাচ্ছ। আবার sec ইনভার্স x করলে কত পাচ্ছ 1 ডিভাইড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কত পাবো বলো sec ইনভার্স x প্লাস c। এন্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে এই যে cosec ইনভার্স x আছে এই cosec ইনভার্স x কে তুমি যদি কি করো বলো ডিফারেন্সিয়েশন করো মাইনাস 1 ডিভাইড বাই x রুট ওভার x স্কয়ার মাইনাস 1 আসবে। তাহলে এই যে এইখানে এই মানটা আছে এই মানটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবো বলো cosec ইনভার্স x প্লাস c। তো আশা করি এইগুলো হচ্ছে আমাদের মেইন কি বলো তো ফর্মুলা। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে তো ইন্টিগ্রেশন tan x বা এগুলো তো দেখালেন না tan x cot x sec x cosec x। তো আমরা পরবর্তীতে যখন ভিডিওগুলো তৈরি করব তখন শুধু ইন্টিগ্রেশন tan x মানে কি বা শুধু ইন্টিগ্রেশন cos x মানে cosec x মানে কি এই বিষয়গুলো দেখবো। তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। তোমরা জাস্ট ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো ভালো করে আয়ত্তে নিয়ে আসো, ওইটাকে রিভার্স করে দাও, তাহলে আমাদের ইন্টিগ্রেশন সূত্রগুলো হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছো। ভালো থাকবে, আসসালামু আলাইকুম।